সরকারের এখন মনে রাখা উচিত, তারা একের পর এক যেই কাণ্ডগুলো করছে সেখানে মানুষকে লিঞ্চিং করে মেরে ফেলা হচ্ছে, এবং তারপরে এখন কিছু গরিব দুঃখী কিছু মানুষ তারা বাঙালি দেখলেই এখন তাদের বাংলাদেশি হিসেবে সন্দেহ হয়, এবং তারা মানে পশ্চিমবঙ্গ সরকারের সাথে কোনো রকমের আলোচনা না করেই এই যে বাংলাদেশে একটা ডিপোর্ট করার যে বিষয়টা, এবং পুরোপুরি ইল্লিগাল, এটার কোনো প্রসেস ফলো করা হচ্ছে না, পশ্চিমবঙ্গ পুলিশের সাথে কোনো আলোচনা করা হচ্ছে না, তার আগেই তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার যে বিষয়টা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। এখন অবধি আমার কাছে যতটুকু কনফিডেন্সিয়াল খবর আছে আমি এতটুকু বলতে পারি, সেই পরিবারটি তারা মূলত পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার বাসিন্দা তারা, এবং তারা দীর্ঘদিন ধরে উড়িষ্যাতেও ছিল। তাদের সেখানে যে কোনো কারণেই হোক, তাদের এত কিছু হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, সেগুলোতে তাদের ডকুমেন্টস কিছু হারিয়ে যায়। তো একটা মানুষের যদি ডকুমেন্টস না থাকে, উড়িষ্যা সরকারের তো উচিত তাদেরকে সেই ডকুমেন্টসগুলো আবার তৈরি করে দেওয়া। তারা সেখানে 2025 সালের লিস্টে, ভোটার লিস্টে তাদের নাম আছে, তারপরেও তাদেরকে এইরকমভাবে বাংলাদেশি দাগিয়ে দিয়ে বাঙালি দেখলেই, বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বানিয়ে দেওয়া, এটা বিজেপির এই চক্রান্ত তারা বারংবার করছে। যত করবে তাদের মনে রাখা উচিত 2026-এর মে মাসটা কিন্তু ঘনিয়ে আসছে, এবং এর জবাব তারা 2026-এর মে মাসেই পাবে। অন্যদিকে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে ধর্ম নিয়ে যে বিভ্রান্তিমূলক পরিস্থিতি তৈরি করছে, যে বিভাজনের রাজনীতি, প্রত্যেকটা ভোট আসলেই বিভাজনের রাজনীতিতে মেতে উঠছে বিজেপি। সামনে বিধানসভা নির্বাচন, কি বলবো? এটা তো বিজেপির একদম পেটেন্ট সাবজেক্ট। তাদের হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, পাকিস্তান বাংলাদেশ, এগুলো ছাড়া তো আর কোনো সাবজেক্টই নেই। তারা পশ্চিমবঙ্গে আছে তৃণমূলের কিছু এটোকাটা নিয়ে, সেগুলো নিয়ে তারা একটা সংসার বেঁধেছে। এই যে বলুন না, শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে সুকান্ত মজুমদার সব তৃণমূল কংগ্রেসের প্রোডাক্ট, এদেরকে নিয়ে আজকে তারা ঘর বেঁধেছে, এবং তাদের কোনো রাজনীতিই নেই। তারা কার এগেনস্টে ফাইট করবে? মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে তৈরি করেছে, তাদের বিরুদ্ধে কিছু বলারই নেই। সরকারের, আমাদের রাজ্য সরকারের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স তো আমরা রিপোর্ট কার্ড আকারে মানুষের কাছে প্রেজেন্ট করছি। আমাদের 15 বছরের কাজ, আমাদের উন্নয়নের পাঁচালী মানুষের সামনে আমরা জনসমক্ষে এটাও রাখছি যে বিজেপি কীরকমভাবে বিগত এই 11-12 বছর ধরে তারা কি করে বাঙালিকে, বাংলার প্রশাসনকে, বাংলার সরকারকে, বাংলার মানুষকে কিভাবে বঞ্চিত করেছে। আমাদের ন্যায্য পাওনা টাকা 2 লক্ষ কোটি টাকার মতন পাওনা টাকা আমাদের এখনো বকেয়া রয়েছে। তো তারা বারবার মানুষের পেটে লাথি মারছে। বাংলা থেকে 6 লক্ষ কোটি টাকা তারা তুলে নিয়ে গিয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা তারা বকেয়া রেখে দিয়েছে। মানে আমাদের যেটা মনরেগা 100 দিনের কাজ, সেই পুরো প্ল্যানটাকেই বন্ধ করে দিল, স্কিমটাকেই বন্ধ করে দিল। 100 দিনের কাজ নিয়ে যে তুমি কথা বলছো, কালকে চাঁচলে শুভেন্দু অধিকারী জনসভা ছিল, তিনি একদম জনসভার সমক্ষে চিৎকার করে বলেছেন বিজেপি যদি 2026-এ ক্ষমতায় আসে তাহলে অন্নপূর্ণা ভান্ডার দেবে 3000 টাকা, 100 দিনের কাজ হয়ে যাবে 200 দিনের কাজ, এবং যে রাজ্য সরকারের যে আবাস যোজনা, সেটাই 1.5 লক্ষ টাকাটা হয়ে যাবে 3 লক্ষ টাকা। আমি জানি না তিনি এই কথাগুলো যে বলছেন, তিনি কোন ভিত্তিতে বলছেন, তিনি দলে কোন পোস্টটা হোল্ড করেন, তিনি লিডার অফ দ্য অপোজিশন। বিজেপির আমি যতটুকু স্ট্রাকচার বুঝি, এই সিদ্ধান্তগুলো তাদের পার্লামেন্টারি বোর্ড নেয়। তো আমি জানি না শুভেন্দু অধিকারী নিজেকে কি মনে করছেন। আসলে তিনি বলতেই পারেন, কারণ তিনি কি বলছেন না বলছেন কিছুই যায় আসে না, কারণ তারা 30টা কি 50টা আসন পাবে কিনা সেটাই সন্দেহ। শুভেন্দু অধিকারীর কথার কোনো দায়িত্ব নেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ সে নিজে জানে সে হাঁটতে চলেছে নন্দীগ্রামে। তো সেই জন্য শুভেন্দু অধিকারী যা পারছে বলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল মনরেগা, তারা এই আমাদের সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খাওয়ার পরে তারা প্রকল্পটাই তুলে দিল, নাম চেঞ্জ করে করেছে জি রামজি, আগের বিলটাকেই উইথড্র করে নিয়েছে, যাতে বাংলার এই যে বিপুল পরিমাণ বকেয়া টাকা সেটা তাদের না দিতে হয়। তো এই জন্যই বারবার আমরা দেখতে পাচ্ছি তারা বাংলার মানুষকে বঞ্চিত করছে, এবং কিভাবে মানুষকে অপদস্থ করা যায়, রাজ্য সরকারকে অপদস্থ করা যায়, বাঙালিকে অপদস্থ করা যায়, সেটাই তাদের চেষ্টা। এবং এটা মানুষের কাছে পরিষ্কার, জিনিসটা পুরো দিনের আলোতে পরিষ্কার। তাদের আর কিছুই করার নেই, তাদের এখন মানে রসাতলে যাওয়া ছাড়া আর কোনো উপায়। অন্যদিকে আজকে ভাটপাড়া থেকে শুভেন্দু অধিকারী বলছেন যে আরও একবার পুলিশরা বেছে বেছে হিন্দুদের নিধনে নেমেছে। এইতে কোনো মানে আছে? এই যে কথাটা তিনি বলছেন, পুলিশ মানুষকে নিধন করছে, এই ধরনের বক্তব্য, আমি জানি না তার এগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হয় না। আমাদের রাজ্যে একটু বেশিই গণতন্ত্র, এই ধরনের কথা বললে যে কোনো জায়গাতে পুলিশ অ্যারেস্ট করার কথা। আমি জানি না এনার বিরুদ্ধে কোনো অ্যাকশানই নেওয়া হয় না, নেওয়া উচিত বলে আমি মনে করি, কারণ দিনের পর দিন তিনি এই 5 বছর ধরে তিনি মানে ভারতবর্ষের সব আইন কানুন সংবিধান সব কিছুকে মানে পদদলিত করছেন। এনার বিরুদ্ধে কেন যে কোনো অ্যাকশন হয় না আমি এটা বুঝি না। এই ধরনের উল্টো পাল্টা ফালতু কথা বলে যান,
এই করে মিডিয়াতে ভেসে থাকে। এই যে উনি এই ধরনের একটা ননসেন্স কথা বলেছেন, আপনি আমাকে একটা প্রশ্ন করছেন, এটাই তার ভেসে থাকা, এইটুকুই তার রেলিভেন্স। এছাড়া বাংলার যেটা পলিটিক্যাল স্ফিয়ারে তার কোনো রেলিভেন্সই নেই। অন্যদিকে পশ্চিমবঙ্গে কলকাতায় মূলত অমিত শাহ এলেন। এই অমিত শাহ আসার পর দিনই আমরা দেখতে পেলাম যে দিলীপ ঘোষের প্রধান বিজেপির কার্যালয়ে তার যে বাতাবরণ, তার অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে গেল। 2026-এ দিলীপ ঘোষের কামব্যাক। তিনি বলছেন যে তিনি এবার স্বয়ং বিধানসভা ভোটে রাস্তায় নামবেন এবং নেমে দল যেখানে তাকে আসন দেবেন সেখান থেকে তিনি লড়বেন। কতটা ভয় আছে তৃণমূল? এটা ভয়ের কিছু নেই, তিনি তো বিজেপিরই নেতা, বিজেপিতে তিনি আবার অ্যাক্টিভ হচ্ছেন। আগেরবার তো তিনি গোহারা হেরেছেন বর্ধমানে গিয়ে, তো এখন তিনি আবার দলের মধ্যে প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছেন। অমিত শাহ বুঝে গেছে যে এই শুভেন্দুর এই মানে বকবকানি দিয়ে কিছু হবে না, বাংলার পলিটিক্সে তার কোনো রেলিভেন্স নেই। সেই জন্য তিনি মনে করেছেন যে দিলীপ ঘোষ যেহেতু একজন টেস্টেড লিডার, তিনি তার নেতৃত্বেই বাংলায় তারা 18টা লোকসভা আসন জিতেছিল বা 77টা বিধানসভা আসন জিতেছিল, তো সেই জন্য তাকে আবার হয়তো কোনো প্রাসঙ্গিকতা দিতে চাইছে বিজেপি, দিতেই পারে। ভালো প্রপার পলিটিক্সে যদি খেলা হয় সেটা হবে, সেটাকে আমরা ওয়েলকাম করছি। যে তাকে যদি তিনি একটা গুরুত্বপূর্ণ লিডার বলে আমরা মনে করি, তো তিনি যদি আবার বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হন সেটাকে আমরা ওয়েলকামই করব। কিন্তু আমার মনে হয় দিলীপ ঘোষের উচিত একবার মানে জগন্নাথ ধামে আরেকবার গিয়ে পুজো দিয়ে আসা, কারণ সেখানে গেছিলেন বলেই তো তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। এবং শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার সেখানে তারা যাননি, কারণ ওটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে বলে, সেই জন্য তারা জগন্নাথ দেবকেও বহিষ্কার করেছে। তো আমার মনে হয় এখন দিলীপ ঘোষের উচিত আরেকবার জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথ দেবকে পুজো দিয়ে আসা। অন্যদিকে অমিত শাহ তার বক্তব্যে আমরা একটা কথা ভীষণ প্রাসঙ্গিক শুনতে পেয়েছি, যোগ্যতা থাকলেই তাহলেই ভোটের টিকিট অর্জন করা যায়। কোনোভাবে কি মনে হচ্ছে তার কথা মধ্যখানে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যারা একসময় তৃণমূলে ছিল এখন নব্য বিজেপিতে গেছে, তাদেরকে কোনোভাবে টার্গেট করা হয়েছে? কারণ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন এরাই নাকি দিলীপ ঘোষের প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন, কারণ গো ব্যাক স্লোগান আদি বিজেপির লোকজনরা শুনতে পায় না, নব্য বিজেপির লোকজনরা শুনতে পায়। কি বলবেন? দেখুন, বিজেপিতে টিকিট পাওয়াটা এত ডিফিকাল্ট কিছু নয়। বিজেপির লোক নেই, তাদেরকে ভাড়াটে লোক দিয়ে, এই যে বুথ লেভেল এই যে এসআইআর-এর এত বড় এক্সারসাইজ হলো, তাদেরকে ভাড়াটে লোক দিয়ে দিনে 1000 টাকা করে দিয়ে তাদেরকে BLA-2 অ্যাপয়েন্ট করতে হয়েছে। তো এইরকম একটা দলে নেতাটা যে তারা পাচ্ছেন সেটাই তাদের কাছে ভাগ্যের ব্যাপার। তারা তো আগেরবার তৃণমূলের উচ্ছিষ্ট নিয়ে তারা একটা তাদেরকেই টিকিট দিয়েছিলেন যারা তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছেন। এবার তারা বুঝতে পেরেছেন যে তাদের মোটামুটি একটা সংগঠন দাঁড়িয়েছে এবং সেখানে তাহলে এখন তাদের এই চয়েসের ব্যাপারটা আছে। 2021 সালে বা 19 সালে তাদের কোনো চয়েস ছিল না। তৃণমূল থেকে যে আজকে যাচ্ছে ফ্লাইটে করে দিল্লি গেল, পরের দিন টিকিট। তো বিজেপিতে টিকিটটা এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে যে মানে টিকিট টু হেল, আমি এটাই মনে করি। কারণ বিজেপিতে যাওয়া গিয়ে তার মানে তো তার পলিটিক্যাল ক্যারিয়ারটা শেষের দিকে। এই যে ধরুন শুভেন্দু অধিকারী, আমরা দেখলাম বিগত 4-4.5 বছর ধরে কি 5 বছর ধরে তিনি পাগল ষাঁড়ের মতো তিনি ঘুরে বেড়াচ্ছেন, চিৎকার চেঁচামেচি করছেন। তো এটাই হয় বিজেপিতে। তো বিজেপিতে যারা পুরনো যারা নেতৃত্ব আছে, যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা হয়তো আবার বিজেপিতে প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছে। এটা আমি মানে এটা দেখে আমার আপাত দৃষ্টিতে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা আমার নিশ্চয়ই মনে হয়। কিন্তু এটা তো শুভেন্দু অধিকারী তার জন্য একটু বেশ ভয়ের ব্যাপার, কারণ বিজেপিও এটা বুঝতে পারছে যে শুভেন্দুর তার যে ব্র্যান্ড অফ পলিটিক্স, যে গালিগালাজ করার পলিটিক্স, কমিউনাল পলিটিক্স, সেটা বাংলায় কোনো কাজ করছে। একেবারে শেষ প্রশ্নে যাব। শিশির অধিকারী বক্তব্য, শিশির অধিকারী তিনি একেবারে সর্বসমক্ষে স্বীকার করছেন তৃণমূলের থেকে তিনি ভুল করেছিলেন। আমারও মনে হয় যে তৃণমূল তার মতন একজন মানে উইদাউট এনি মানে কোনো কাজ নেই, কম্ব নেই, এরকম একজন অকাল কুষাণ্ডকে যে তৃণমূল কংগ্রেস মন্ত্রী বানিয়েছিল কেন্দ্রে, সেটা আমারও মনে হয় তৃণমূল কংগ্রেসেরও হয়তো ভুল ছিল। সেটা তৃণমূল একটু ভেবে দেখবে, একটু বিচার করবে। আজকের দিনেই মানে উনি যথেষ্ট সিনিয়র, আমার মনে হয় ওনার বাড়িতে বিশ্রাম নেওয়া উচিত। এই ধরনের কথাবার্তাগুলো বলে বা বিজেপিরও কি আক্কেল যে এই বয়সের একজন মানুষকে যিনি মানে সন্ধ্যেবেলা তাকে ফোন করলে তিনি মানে সংলগ্নভাবে কথা বলতে পারেন না, তো সেই রকম একজন ব্যক্তিকে তিনি আজকে মানে এই ময়দানে নামাচ্ছেন, মাচার রাজনীতিতে নামাচ্ছে বিজেপি। এটা খুব লজ্জার আমি মনে করি। তো তাকে বিশ্রাম দেওয়া উচিত, শুভেন্দু অধিকারীরও উচিত তাকে বিশ্রাম দেওয়ার। কারণ আমাদের মনে আছে যে যখন শিশিরবাবু যখন মন্ত্রী হয়েছিলেন, তখন শুভেন্দু অধিকারী তার সোয়ারিং ইন সেরিমনিও বয়কট করেছিলেন, যে বাবা কেন মন্ত্রী হয়েছে, আমি কেন হইনি। তো তাদের বাবা বেটার মধ্যে যা লড়াই চলছে সেটা চলুক, বাংলার মানুষ উপভোগ করছে।